মুশফিক ২০ মিনিট ধরে সুলতান ডাইন রেস্টুরেন্টে বসে আছে। অপেক্ষা খুবই বিরক্তিকর। বিরক্তিতে মুখের মিষ্টি হাসিসুল চেহারা গায়েব হবার জোগাড়। সুচারু গম্ভীর চোখের দৃষ্টি বারবার হাতঘড়ির দিকে স্থির হচ্ছে। সে প্রচুর ডিসিপ্লিন মানে, আসলে তার পেশা যা তাতে মানতে হয়। সে ছোটবেলা থেকেই বেশ গুছানো, নিয়মমাফিক সব করতে পছন্দ করত। এখন যেহেতু আর্মির মেজর, এখন নিয়মানুবর্তিতা, চরিত্র, ব্যবহার, সময়জ্ঞান সবকিছুই যেন তে মিশে গিয়েছে। রেস্টুরেন্টে মানুষ গিজগিজ করছে। মানুষের কোলাহলে তার মেজাজ আরও খারাপ হচ্ছে। শান্ত পরিবেশ সে পছন্দ করে। তাছাড়া ঢাকায় এত রেস্টুরেন্ট থাকতে মেয়েটা এখানেই কেন আসতে বলল? সেভাবে কাঙ্ক্ষিত মানুষ আসলে প্রথমে এই কথাটাই জিজ্ঞেস করবে, নিরিবিলি জায়গা রেখে এখানে কেন? তাছাড়া বলিষ্ঠ বলবান শরীরের জন্য সবাই তার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে, এটাও খুব বিরক্তিকর। সময়ের অপব্যবহার সে একদম পছন্দ করে না। মায়ের উপর আকাশসম রাগ হচ্ছে, এমন একজনকে তার জন্য পছন্দ করেছে যে কিনা সময়ের কাজ সময়ে করতে পারে না। তার মতো মানুষকে ২০ মিনিট ধরে এই কোলাহলপূর্ণ জায়গায় বসিয়ে রেখেছে, এটা যদি তার ইউনিটের সেনারা শুনে তাহলে নির্ঘাত অবাক হতো, কেননা মুশফিক স্যার মানেই কড়া মানুষ। কফিতে শেষ চুমুক দিতে দিতে মুশফিক তার মাকে ফোন দেয়। শাহেরা খাতুন যেন ফোনের কাছেই বসেছিল, সাথে সাথেই রিসিভ করে বলল, আব্বু, মেয়ে পছন্দ হয়ে গিয়েছে তাই না? আমি জানতাম তোর পছন্দ হবেই, দেখলি মায়ের পছন্দ কত ভালো। মুশফিক শান্ত হয় তার মায়ের খুশি খুশি মন্তব্য শেষ করার সুযোগ দিল। উনার কথা শেষ হলে মুশফিক গম্ভীর গলায় বলল, কিসের পছন্দ আম্মু? তোমার পছন্দের মেয়ে তো এখনো আসেনি। আমি আর ১ মিনিটও অপেক্ষা করতে পারবো না। যেই মেয়ের সময়ের প্রতি জ্ঞান নেই, সেই মেয়েকে নিয়ে আমি আমার মূল্যবান জীবনটা কাটাতে পারবো না। শাহেরা খাতুন আর কিছু বলার আগে মুশফিক ফোন রেখে দেয়। ওয়েটারকে ডাকলে বিল কত হয়েছে তা জানতে চায়, তখনই চোখে পড়ে কালো শাড়ি পরে জ্যোৎস্নার মতো মায়াবী এক মেয়ে তার দিকে আসছে। মুশফিক ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। বোঝা যাচ্ছে এটাই ছবিতে দেখানো সেই মেয়ে যার প্রশংসা শুনতে শুনতে সে ক্লান্ত, কিন্তু এখন কি করা উচিত? দেরি করে আসার কারণে ধমকে বুকের ছাতি বাঁকাটাকা করে দেয়া উচিত, নাকি অন্ধকার রাতে চাঁদ যেমন জ্যোৎস্না দিয়ে উজ্জ্বলতা বাড়ায় তেমনি কালো শাড়িতে ফর্সা চাঁদের মতো রমণীকে ক্ষমা করে দেয়া উচিত? মুশফিক কিছু বলার আগেই মেয়েটি তার কাছে এসে পৌঁছায়। তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মেজর। মুশফিক হতভম্ব হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। প্রথম দেখায় কেউ এমন করে সম্বোধন করতে পারে এটা তার জানা ছিল না। সে কিছু বলার আগেই মেয়েটি আবার বলল, আমি দুঃখিত মেজর সাহেব। অনেকক্ষণ অপেক্ষা করেছেন? বিশ্বাস করেন আমি ইচ্ছে করে দেরি করিনি, আমার এমনি হয় রেডি হতে হতেই এত লেট হয়ে যায়। ইটস ওকে না? মুশফিক মেয়েটার দিকে তাকিয়ে বলল, হুম। ওয়েটার এতক্ষণ তাদের সব কথা যেন গিলছিল। মেয়েটি তার দিকে তাকিয়ে বলল, আপনি ২ প্লেট কাচ্চি নিয়ে আসেন। অবশ্যই আলু এক্সট্রা দিবেন। ওয়েটার চলে গেলে মেয়েটা মুশফিকের দিকে তাকিয়ে বলল, এত নিরিবিলি রেস্টুরেন্ট থাকতে এখানে ডাকার কারণ নিশ্চয়ই বুঝেছেন। কাচ্চি আমার ভীষণ পছন্দ। মুশফিক চুপচাপ তাকিয়ে আছে। আশ্চর্যভাবে তার রাগ কমে যাচ্ছে। মেয়েটার ছটফটে ভাব বেশ লাগছে। মেয়েটা টেবিলের উপর হাত রেখে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, আমি মিতু। মিতু হাসান। মুশফিক শীতল চোখে তাকিয়ে দাম্ভিক গলায় বলল, মুশফিক আহসান। মিতু এদিক ওদিক তাকাচ্ছে। সে সবার সাথে খুব সহজে মিশে যেতে পারলেও তার সামনে বসে থাকা গম্ভীরমুখ মানুষটার সাথে কি কথা শুরু করবে সেটাই বুঝতে পারছে না। মুশফিক মিতুর দিকে তাকিয়ে আছে।
চোখের লম্বা পাপড়ি ঝাপটে এদিক ওদিক তাকাচ্ছে। সে বলল, মিতু, আপনার বোধহয় সময়ের প্রতি যত্ন নেই। মিতু হাসে। মুশফিক বলল, প্রথম সাক্ষাতে কাউকে ২০ মিনিট অপেক্ষা করানো কি ভালো হলো? মিতু তার লম্বা চুলে হাত ভুলিয়ে বলল, আমি জানি খুবই খারাপ হয়েছে, কিন্তু আমি কি করব বলেন তো? রেডি হতে এত সময় কেন লাগে সেটাই বুঝি না। আমি সব সময় লেট হই। মুশফিক মিতুর সহজ স্বাভাবিক কথা বলার ভঙ্গিমার দিকে তাকিয়ে আছে। মিতু খুবই ছটফটে এক মেয়ে। তাকে যে ধারণা দেয়া হয়েছিল এই মেয়ে তার উল্টো। সে মিতুর দিকে তাকিয়ে থাকে। চোখের দৃষ্টিতে দাম্ভিক ভাব যেন আলোর বিচ্ছুরণের মতো বেরোচ্ছে। মিতু মুশফিকের দিকে তাকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। হঠাৎ বলল, কি ভাবছেন? মুশফিক মেয়েটার সাহসের তারিফ করে। সাহস আছে বটে। সাহস না থাকলে তার সামনে এমন পটপট করার সাহস পেত? সে ভারী পুরুষালী গলায় গমগমে আওয়াজ তুলে বলল, আমাকে যেমন মিতুর বর্ণনা দেয়া হয়েছিল আপনি সম্পূর্ণ ভিন্ন মিতু। মিতু হাসে। মুশফিকের চোখে চোখ রেখে বলল, এখন আমাকে যেমন চঞ্চল দেখছেন আমি সবসময়ই এমন। আপনার আম্মু আর ভাইয়ারা যেদিন আমাদের বাসায় যায় সেদিন আমাকে কড়া করে বলে দেয়া হয়েছিল যে লাজুক, নম্রভদ্র হয়ে থাকতে। আব্বু আম্মুর কথা মানতেই আমি শান্তলক্ষ্মী মেয়ে হয়ে বসেছিলাম। আমার আম্মুর ধারণা আমি যেই পরিমাণ দুষ্টু চঞ্চল এমন দেখলে নাকি আমাকে কেউ বিয়ে করবে না। কিন্তু আমার মনে হলো যার সাথে সারা জীবন কাটাবো সেই যদি না জানে আমি কেমন তাহলে ব্যাপারটা কেমন না? তাই ভাবলাম আপনাকে নিজের অভ্যস্ত রূপেই প্রকাশ করি। মিতুর কথাগুলো শুনে মুশফিকের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে উঠে, সেটা মিতুর চোখে পড়ার আগেই মিলিয়ে যায়। মিতুর চিন্তাভাবনা তার ভালো লেগেছে। মেয়েটা কি একটু নরম মনের? সাধারণত নরম মনের মেয়েরাই এমন সহজ হয়। মিতু মুশফিকের দিকে তাকিয়ে উনার মনোভাব বুঝার চেষ্টা করে, কিন্তু গম্ভীর মেজরের মনের কথা বুঝে যাওয়া কি এত সহজ? মুশফিক সহজ গলায় বলল, আম্মুর দেখানো ছবিতে দেখলাম আপনি খুব সাজুগুজু করে বসে আছেন, আজকে সাজেননি কেন? মিতু প্রস্তর হাসে। বললাম না সেদিন আম্মুর ইচ্ছায় সব হয়েছে, আর আজকে আমার ইচ্ছায়। আমি বেশি সাজগুজু পছন্দ করি না, কিন্তু শাড়ি পরেছি নিজ ইচ্ছায়। শাড়ি পরা আমার খুব পছন্দের কাজ। পারলে তো প্রতিদিনই শাড়ি পরি। মুশফিক মিতুর দিকে তাকিয়ে আছে। আর কিছু বলার আগে খাবার চলে আসে। দুজনে কথা বলতে বলতে খাবার খায়। মিতু মুগ্ধ হয়ে মুশফিকের খাবার খাওয়া দেখে। কি সুন্দর করে খাবার খাচ্ছে। একটা মানুষের খাবার খাওয়া এত সুন্দর হতে পারে। খাবার খাওয়ার পরে মুশফিল বিল দিয়ে উঠে দাঁড়ায়। মিতুকে রিকশায় তুলে দিয়ে গম্ভীর গলায় বলল, আজ তাহলে বিদায় মিতু, ভালো থাকবেন। মিতু বার কয়েক মুশফিকের দিকে তাকায়, কিন্তু মুশফিক ততক্ষণে লম্বা লম্বা পা ফেলে দূরে চলে গিয়েছে। মিতু বিষণ্ণ মুখে তার বান্ধবী জান্নাতকে ফোন দেয়। জান্নাত খুশি গলায় বলল, দোস্ত, তাইলে দাওয়াত পাচ্ছি তাই না? মিতু আস্তে করে বলল, না বোধ হয়। কোনো হ্যাঁ সূচক কথাবার্তা হয়নি। গম্ভীর মানুষ, খুঁচিয়ে কথা বের করতে হয়। যোগাযোগের কোনো মাধ্যম নিয়ে বা দিয়ে যায়নি। যাওয়ার আগে একটুও হাসেনি। উনার বোধহয় আমাকে ভালো লাগেনি। জান্নাত উৎফুল্ল গলায় বলল, না লাগলে নাই, আমার বান্ধবী একটা গোলাপ। এমন মেজর কত আসবে যাবে। জান্নাতের কথায় মিতুও হাসে। খানিক মন খারাপ হলেও সে জানে আল্লাহ কপালে যা রেখেছে তাই হবে। তাছাড়া এই গম্ভীর মেজর আনরোমান্টিক হবে বোধ হয়।
মিতুর চাই রোমান্টিক এক বর, যে তাকে খুব ভালোবাসবে। এই ব্যাটা তো শুধু জ্ঞানই দেবে। বাসায় যাওয়ার পরে অবশ্য মিতু সবার থেকেই বকাঝকা খায়। বাচাল মেয়ের জন্য এমন ছেলে হাতছাড়া হয়েছে, এই আফসোসে সবাই হতাশার নিঃশ্বাস ফেলে। মিতু মনে মনে মেজরকে খুব বকে দেয়, প্যাঁচামুখো মানুষ, তার মতো পরীকে প্রত্যাখ্যান। রাতে ঘুমাতে গিয়ে মিতু টের পেল এই গম্ভীর মুখের মানুষটা তার চোখের পর্দায় সুপার গ্লু দিয়ে আটকে গিয়েছে। দীপ্তিময় দুটো চোখ যেন এখনো তার দিলে তাকিয়ে আছে। মিতু বিড়বিড় করে বলল, আপনি খুব খারাপ মেজর সাহেব। রোদেলা এক সকাল। মোবাইলের কর্করে শব্দে মিতু চোখ খুলে তাকায়। অচেনা নাম্বার রিসিভ করার পরে এক ছেলে বলল, আপু, আপনার একটা পার্সেল আছে, প্লিজ রিসিভ করুন। মিতু ভ্রু কুঁচকে বলল, আমি তো কিছু অর্ডার করিনি, তাহলে কিসের পার্সেল? মিরপুর রোড নাম্বার 2, নিনিয়া ভিলা। এই ঠিকানা দেয়া আর আপনার নাম্বার। মিতু আড়মোড়া ভেঙ্গে উঠে। কে তাকে পার্সেলে করে কিছু পাঠাবে সেটাই বুঝতে পারছে না। সিঁড়ি বেয়ে 4 তলা থেকে নিচে আসে, পার্সেল নিয়ে বাসায় যায়। পার্সেলের সাথে তাজা টিউলিপ ফুল। ফুলটা মিতুর খুব পছন্দের। বিছানায় বসে পার্সেলটা খুলে আর খুলেই সে হতভম্ব। একটা শাড়ি, লাল টকটকে শাড়ি, শাড়ির সাথে একটা আলতার কৌটা। এসব কে পাঠাবে? তখনই চোখে পড়ে নীল একটা চিরকুট। মিতুর জীবনের প্রথম চিরকুট। দুরু দুরু বুকে চিরকুট খুলে, মিতুল, তোমার নাম মিতু, কিন্তু আমার কাছে মিতুল নামটা সুন্দর না? সুন্দর না হলেও আমি এই নামেই ডাকব। লাল শাড়িটা তোমার, আলতাটা আমার জন্য রেখো। চঞ্চল মেয়ে, খুলবে না, কিন্তু ওটার প্রথম ব্যবহার আমি করব। শোনো, জ্যোৎস্নার মতো উজ্জ্বল মায়াবী মেয়ে, শাড়ি পরতে ভালোবাসো তাই না? আমার কাছে এসে কিন্তু রোজ শাড়ি পরতে হবে। রাজি? হাসান সাহেব পেশায় একজন ব্যাংকার। মিতু উনার বড় মেয়ে। ছোট ছেলের নাম রাতুল, সে এবার ক্লাস 2তে পড়ে। মিতু এবার অনার্স 2য় বর্ষে পড়ে। সে লেখাপড়ায় এত বেশি ভালো না, পরীক্ষায় পাশ করার মতো ছাত্রী সে। তুখোর মেধাবী ব্যাংকার বাবার একমাত্র মেয়ে কিনা এমন অমনোযোগী ছাত্রী। সবার চোখে যদিও ব্যাপারটা দৃষ্টিকটু, কিন্তু হাসান সাহেব এসব ব্যাপারে কখনোই মেয়েকে চাপ দেননি। উনার কাছে মিতুর চাঞ্চলতাই বেশ আনন্দদায়ক। প্রচলিত একটা কথা আছে যে, বাবার বড় সন্তান নাকি বোকা হয়, কিন্তু তার মেয়ের বেলায় সেটা খাটেনি। মিতু খুব দুষ্টু আর চঞ্চল। এতদিন যদিও অনেক বিয়ের প্রস্তাব আসত, কিন্তু উনি না করে দিতেন, কিন্তু এবার খুবই ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ছেলের মা নাকি বাড়িওয়ালার স্ত্রীর বান্ধবী। একদিন বেড়াতে এসে মিতুকে দেখে পছন্দ করেছে, সেই পছন্দ থেকেই পরিবার নিয়ে এসে দেখে গিয়েছে। ছেলে আর্মির মেজর, ভালো অবস্থান। ছেলের ছুটি ছিল না বলে আসতে পারেনি, কালকে নাকি এসেছে, আর এসেই মিতুর সাথে দেখা করেছে। মিতু দেখতে খুবই মিষ্টি, কিন্তু মুশফিক ছেলেটা কালকে দেখা করার পরে কিছুই জানায়নি। উনারা অবশ্য হ্যাঁ শুনতেই প্রস্তুত ছিলেন, কারণ মিতুকে প্রত্যাখ্যান করার প্রশ্নই আসে না, কিন্তু আশ্চর্যের বিষয় ছেলেপক্ষর কাছে থেকে কোনো খবরই আসেনি। সকালেই ব্যাপারটা সবাই ভুলে যেতে চায়। মিতুর মা মহিমা বেগম মিতুকে বকামন্দ করছে। এই মেয়ের জন্যই বিয়ে ভেঙেছে। নিশ্চয়ই গতকাল ছেলের সাথে পটপট করেছে। কতবার বলেছি মেয়ে মানুষ এত কথা বলতে হয় না, একটু ভারী মনের হ, কিন্তু কে শোনে কার কথা। উনাদের অবাক করে দিয়ে তখনই হাসান সাহেবের ফোনটা তীব্রস্বরে চেঁচিয়ে উঠে। হাসান সাহেব মুশফিকের মায়ের নাম্বার দেখে হাতের ইশারায় মহিমা বেগমকে চুপ থাকতে বললেন। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে মহিমার দিকে তাকিয়ে বলল,
উনারা আজকে রিং পরাতে আসবে। মহিমার মুখে হাসি ফুটে ওঠে। ঘড়ির দিকে তাকিয়ে বলল, 12টা বাজতে চলল, তাড়াতাড়ি বাজারে যাও। হাসান সাহেব ব্যাগ নিয়ে বাজারের দিকে ছুটে। মহিমা বেগম নিকটাত্মীয়দের ফোন করে জানায়। সবার শেষে জানায় মিতুকে। মিতু উপন্যাসের বই পড়ছিল। মায়ের কথা কর্ণগোচর হওয়ার পরে তার হাতের বই টেবিলে নিঃশব্দে রেখে দেয়। চোখ চলে যায় ওয়ার্ড্রোবের উপরে রাখা লাল শাড়িটার উপর। মেজর আবার আসছে। মিতুর চঞ্চল মন যেন নিমিষেই শান্ত হয়ে যায়। সকালে শাড়ি হাতে পেয়েই সে বুঝেছিল মেজর ফিরে আসবে, আর খুব দ্রুত আসল। মিতু উপলব্ধি করে তার কেমন ছটফট লাগছে। হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। সে চোখ বন্ধ করে শুয়ে পড়ে, তার মনে হচ্ছে মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না। ফোন হাতে নিয়ে জান্নাতকে ফোন দেয়। দোস্ত ব্যাটা তো আবার পল্টি নিল। কি হয়েছে? গতকাল কোনো সাইন না দিয়ে আজকে নাকি ডিরেক্ট রিং পরাতে চলে আসবে। জান্নাত উৎফুল্ল গলায় বলল, দোস্ত তুমি তো গেছ। মিতু এমনিতেই টেনশনে আছে, সে বিরক্তি নিয়ে বলল, দূর। কিসের দূর? জামাই কিন্তু আর্মি। তোমাহারা খবর হো গিয়া মেরি জান। মিতু আমতা আমতা করে বলল, কিসের খবর? জান্নাত হেসে বলল, দুষ্টুমি করেছি। তুই আমাদের বাসায় আয়। কেন? আমার ভয় লাগছে, আর উনাকেও দেখে যাবি। আরে বাবা, এখনই উনি হয়ে গেছে? ধুর, তাড়াতাড়ি আয়। মুশফিক সাদা পাঞ্জাবি পরে আয়নার দিকে তাকিয়ে নিজেকেই নিজে বলল, মেজর, তোমার ইউনিটের সৈন্যরা তোমার বাধ্য, অথচ আজকে নিজে এক চঞ্চল রমণীর বাধ্য হতে যাচ্ছ। কি মনে হয় বাধ্য হতে পারবে? নাকি বদমেজাজি থেকে যাবে? মুশফিক হাসে। গায়ে বডি স্প্রে দিয়ে বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করে। চোখের তারায় ভেসে উঠে চঞ্চল মেয়েটার ছবি। উহু মেয়ে না, ও মিতুল, চঞ্চল হরিণী মিতুল। মুশফিকের যদিও এখনই বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু মায়ের জোড়াজড়িতে রাজি হতে হল। তবুও রাজি হতো না, কিন্তু মিতুকে দেখে তার মনে হয়েছে মেয়েটা ভালো, সাদা মনের, ওকে বিয়ে করাই যায়। সন্ধ্যার দিকে মুশফিক তার সপরিবারে মিতুদের বাড়িতে যায়। গিয়ে সবাই কথাবার্তা বলে, কথাবার্তার এক পর্যায়ে ঠিক করা হয় আজকে রিং পরানোর দরকার নেই, আজকে বিয়ে হয়ে যাক। মুশফিকের সামনে আর ছুটি নেই, সুতরাং শুভ কাজে দেরি করে লাভ কি? মুশফিক দাম্ভিকতার সাথে চুপচাপ বসে আসে। সবাই মুগ্ধ হয়ে মুশফিককে দেখছে। তামাটে গায়ের রঙেও কাউকে এতটা সুদর্শন লাগে তা কেউ কল্পনাও করেনি। মিতুর মতো চঞ্চল মেয়ের জন্য যোগ্য বর পাওয়া যাওয়াতে সবাই খুশি। বিয়ের পরে মুশফিক সবার সাথে খুশবিনিময় করে। গম্ভীর মুখে কিঞ্চিত মুচকি হাসি ফুটে ওঠে। যেহেতু হঠাৎ করে বিয়ে, মিতুর মা হাবিবা বলল, লাল কাপড় থাকলে ভালো হতো। মিতু হাসফাস করে বলল, আম্মু আমার কাছে একটা লাল কাপড় আছে। হাবিবা কাপড়টা উল্টে পাল্টে দেখে বলল, সুন্দরী তো, কবে কিনেছিস? মিতু মিথ্যা কথা বলে, আজকেই এনেছি, ছবি তুলব বলে এনেছিলাম। তাহলে তো ভালোই হলো, তাড়াতাড়ি রেডি হয়ে যা। মিতু কিছু বুঝে ওঠার আগেই যেন বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর থেকে সে পাথরের মতো বসে আছে। অন্যরকম এক অনুভূতি হচ্ছে যা মিতু বুঝতে পারছে না। হঠাৎ বিয়ে হয়ে যাওয়াতে সিদ্ধান্ত নেওয়া হয় আজকে মিতুদের বাড়িতেই মুশফিক রাত্রিযাপন করবে। সবাই সম্মতি দিলেও মুশফিক ঘোর প্রতিবাদ করে, সে কিছুতেই এখানে থাকবে না, বউ নিয়ে বাসায় চলে যাবে, এটাই তার সিদ্ধান্ত। বর যেহেতু থাকবে না, সুতরাং কেউ আর না করল না। এই রাতেই তাকে নিয়ে যাওয়া হবে সেটা জানার পরে মিতু বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে। চঞ্চল মেয়েটার মন যে খুব নরম তা সবাই জানে,
মিতুর কান্নায় সবাই কাঁদে। এই বিদায়ের মুহূর্তটা এত কষ্টদায়ক কেন? কেন মেয়ে হয়ে জন্মালেই বাবা মাকে ছেড়ে যেতে হবে? এই বিচ্ছেদের কি কষ্ট তা কি কেউ অনুধাবন করতে পারে না? পারলে কেন অমন নিয়তি সবার হয়? গাড়িতে বসেও মিতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। মিতুর কান্নায় মুশফিক বারবার মিতুর দিকে তাকায়। এত কাদার কি আছে ভাই? যখন মন চায় তখনই তো বাবার বাড়ি যেতে পারবে, তাহলে এত কান্নাকাটি করার কি আছে? সে আস্তে করে বলল, এত কান্না করার কি আছে? কালকে সকালেই নিয়ে আসব। রাত 2টা। মুশফিকের রুমে মিতু বসে আছে। সারা রুমে সাদার ছড়াছড়ি। খাট, আলমারি, সোফা, জানালার পর্দা, দেয়ালের রং, দেয়ালে টাঙানো পেইন্টিং সবই সাদা। মিতুর মনে হয় সে সাদা মেঘের রাজ্যে বসে আছে। এই বাড়ির সবাই খুব ভালো, খুবই মিষ্টি তাদের আচরণ, কিন্তু একজন ব্যতিক্রম, সে হচ্ছে মুশফিক। মেজর মানুষরা বুঝি এমনই হয়? এত গম্ভীর, পেঁচামুখ। আসার পর থেকে একটা কথাও বলেনি, কার সাথে যেন এক নাগারে ফোনে কথাই বলছে। মিতু কয়েকবার মুশফিকের দিকে তাকিয়েছে। সত্যি কথা বলতে মুশফিক খুবই সুন্দর। সাদা পাঞ্জাবি যেন সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিয়েছে। দীপ্তিময় দুটো বড় বড় চোখ, কথা বলায় আভিজাত্য ভঙ্গিমা, পাঞ্জাবির উপর দিয়ে হাতের শক্ত পেশি ফুটে আছে যা দেখে মিতুর বুকটা কেঁপে ওঠে। মুশফিক রুমে আসে। মিতু তার দেয়া লাল কাপড়টা পরে আছে, মেয়েটাকে ভালোই দেখাচ্ছে। শাড়ি পরে মাথায় ঘোমটা দেয়াতে যেন খুব মায়াবতী লাগছে, তা দেখে মনে হলো উপহারের শাড়ি পরে যদি এত সুন্দর লাগে তাহলে সে বারবার উপহার দেবে। সাদা মেঘের রাজ্যে এমন ফুটফুটে পরীকে চুপচাপ বসে থাকতে দেখে মুশফিক ভাবল যে মানুষ নয়, ভুলবশত কোনো পরীকে বিয়ে করে ফেলেছে। সে চুপচাপ মিতুর দিকে তাকিয়ে আছে। মুশফিককে গতকাল ভয় না লাগলেও আজকে ভীষণ ভয় লাগছে। এই যে একলা রুমে মেজরের সাথে আছে তার ভীষণ ভয় লাগছে। চঞ্চলতা যেন জানালার ফাঁক গলে বেরিয়ে যায়। মুশফিকের দিকে তাকিয়ে জান্নাতের বলা কথাটা মনে হয়ে যায়। তোমাহারা খবর হো গেয়া। মিতু জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজায়। মুশফিক মিতুর দিকে তাকিয়ে হাসে। আসার পরে মিতু অসুস্থবোধ করছিল, তার স্যার তাকে ফোন দেয়াতে সে কলে ব্যস্ত ছিল। সে এগিয়ে এসে মিতুর দিকে তাকিয়ে বলল, এখন শরীর কেমন লাগছে? গমগমে কণ্ঠের কথা শুনে মিতু নড়েচড়ে বসে মাথা নাড়িয়ে বলল, ভালো। তুমি আর একটু অপেক্ষা করো, আমি কাপড় পাল্টে আসি। মিতু খেয়াল করে মুশফিক এখনো বিয়েতে পরা পাঞ্জাবি বদলায়নি। কি এমন জরুরি ফোনে ব্যস্ত ছিল যে কাপড়ও পাল্টায়নি? মুশফিক তাকে তুমি করে সম্বোধন করছে, সম্পর্কের সাথে সাথে কথা বলার ভঙ্গিমাও যেন পাল্টে গেছে। মুশফিক খুব দ্রুত ফ্রেশ হয়ে আসে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বারান্দায় যায়, তোয়ালে মেলে দিয়ে রুমে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে মিতুর দিকে তাকায়। চঞ্চল মেয়ে কি ভয় পাচ্ছে? পাচ্ছে বোধহয়, তাই তো কেমন বিবর্ণ লাগছে। সে বিছানায় বসে। শাড়িটা পছন্দ হয়েছে? জি। খুব। হুম। হঠাৎ বিয়ে হওয়াতে তুমি কি রাগ করেছ মিতু? মিতু মুশফিকের দিকে তাকায়। উনি স্বাভাবিক কথা বলে তার সাথে সহজ হতে চাইছে, কিন্তু আড়ষ্টতায় সে কথা বলতে পারল না। মুশফিক মিতুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, আমার ছুটি কম, তাই এত তাড়াহুড়ো করে বিয়ে হল। আচ্ছা। মুশফিক এত দক্ষ, চৌকুশ এক মেজর, যে নির্দ্বিধায় অনেকক্ষণ কথা বলে যেতে পারে, অথচ আজকে যেন সে কথা খুঁজে পাচ্ছে না। আলতাটা এনেছ? মিতু মাথা নেড়ে বলল, ব্যাগে আছে। মুশফিক মিতুর সাথে আরও অন্যান্য কথা বলছে, কিন্তু মিতু যেন কথা বলতে চাইছে না। কেমন সংকুচিত হয়ে আছে।
মুশফিক বুঝতে পারে মিতুর মনোভাব। সে বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মিতু চুপ করে থাকে। মুশফিক মিতুর লজ্জা আর ভয় মিশ্রিত মুখের দিকে তাকিয়ে বলল, শুয়ে পড়ো। মিতু কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে। মুশফিক নিজেও শুয়ে পড়ে। সে স্পষ্ট বুঝতে পারছে মিতু তার সান্নিধ্য কামনা করছে না। বুকে কেমন ছটফট নিয়ে ঘুমিয়ে পড়ে। ভোর সকালে মিতু কপালে কারো হাতের স্পর্শ পায়। চোখ খুলে শুনতে পায়, গমগমে কণ্ঠ নরম হয়ে গিয়েছে। আলতো কণ্ঠে মুশফিক বলছে, মিতুল, এই মিতুল, আমি চলে যাচ্ছি, তুমি উঠবে না? চলবে। গল্পের প্রথমেই রোমান্টিকতা খুঁজবেন না, আস্তে ধীরে গল্পের মোড় ঘুরবে। সবকিছু ধাপে ধাপে আসবে। শিমুল মানেই ব্যাড বয়। এই ব্যাড বয়ের গল্পটা কে কে কিনেছেন? মাত্র 50 টাকায় কিনে এখনই উপভোগ করুন এই ব্যাড বয়ের গল্পটা। যারা বলেছিলেন শিমুল পুষ্পকে চান তারা কেউ সাড়া দিচ্ছেন না কেন? পছন্দ নয় বুঝি? শিমুল পরম যত্নে তার পুষ্পকে ভালোবাসার মিষ্টি ছোঁয়ার সাথে পরিচয় করাই। শিমুলের কাছে পুষ্পর স্পর্শ মিষ্টি লাগছে। সেই আদুরে পাখিটার প্রেমিক থেকে ভালোবাসার শিক্ষক হয়। পুষ্প বলল, ছি, আপনি এত খারাপ। শিমুল হেসে বলল, খারাপের ক্ষত হয়নি সুন্দরী, তার আগেই ছি। সবটুকু খারাপ হলে কি করবে শুনি? পুষ্প বাড়ির দিকে ছুটতে ছুটতে বলল, পালিয়ে যাব। শিমুল পুষ্পর ছুটে যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমার থেকে পালানো এত সহজ না রে বোকারানি। মুশফিক ফজরের নামাজ পড়ে এক কাপ চা খেয়ে রেডি হয়ে নেয়। সে কখনোই ভারী নাস্তা করে না। খাবার দাবারের ব্যাপারে সে খুবই সতর্ক। আয়নার সামনে দাঁড়িয়ে মিতুর দিকে তাকিয়ে ভাবে, মেয়েটার বোধহয় নামাজে অনীহা, আর নামাজে অনীহা না হলে কেউ আল্লাহর এত বড় নিয়ামত ফজরের সালাত আদায় করতে ভুলে না। ফজরের নামাজ আমাদের যেমন পরকালে যেমন দরকারি তেমন ইহকালেও প্রয়োজনীয়। ঘুম থেকে উঠা, সকালের মিষ্টি বাতাস, হাঁটাহাঁটি, শরীর সুস্থ আর উৎফুল্ল থাকা, মন ফ্রেশ হয়ে যাওয়া, সারাটা দিন ভালো কাটা সবই যেন নেয়ামত। মিতুকেও আস্তে আস্তে অভ্যস্ত করে নেবে। আল্লাহ চাইলে তার স্ত্রী তার মতোই আল্লাহর আদেশ মানার চেষ্টা করবে। আয়নায় স্ত্রীকে দেখে বুকে চঞ্চল হরিণ যেন পুরোদমে দৌড়াতে শুরু করে। মন মুশফিককে সাবধান করে দেয়, এই যে সুবোধ বালক, ঘুমন্ত কোনো নারীর দিকে এমন করে তাকিয়ে থাকা ঠিক না। মুশফিক হাসে মনের সাথে অদৃশ্য মঞ্চে তর্ক করতে দাঁড়িয়ে বলল, ঘুমন্ত নারীটা আমার স্ত্রী। কাগজে কলমে সাক্ষী রেখে তাকে আমি নিজের জন্য হালাল করে নিয়েছি। এখন ঘুমিয়ে জেগে যেভাবে ইচ্ছা সেভাবেই তাকে আমি মন ভরে দেখতে পারব। মন পরিহাস করে বলল, স্ত্রী? তাহলে হাত ছুঁয়েও দেখলে না কেন? আমাকে এ কেমনতর শাস্তি দিচ্ছ? বউকে কি ভালোবাসা যাবে না? সে আমার বউ, এত জোরজবরদস্তির কি আছে? আগে আমাদের সম্পর্ক সহজ হোক, তারপর বাকি সব হয়ে যাবে। চলে যাচ্ছ যে? সম্পর্ক সহজ হবে কি করে? সারা জীবনের জন্য তো যাচ্ছি না, আবার আসব। মন বেচারি বোধহয় সুন্দরী রমণীর আদুরে সান্নিধ্য চাইছিল, তাই তো মুশফিকের কথায় রেগে গেল। দাঁত কিরমিরিয়ে বলল, বয়স যে 30-এর কোঠা পেরিয়ে যাচ্ছে সে খেয়াল কি আছে? আছে, তাও এত বাহানা? মুশফিক আয়না ছেড়ে মিতুর সামনে গিয়ে তাকায়। তার ঘুমন্ত স্ত্রীকে কি স্নিগ্ধ লাগছে। কপালের পাশে ছড়িয়ে থাকা এলো চুলে চেহারায় এক বাচ্চা বাচ্চা ভাব চলে এসেছে। মুশফিকের চোখ একদৃষ্টিতে মিতুকে দেখে নেয়। তারপর আলতো স্বরে মিতুকে ডাকে, মিতুল, এই মিতুল, আমি চলে যাচ্ছি, তুমি উঠবে না?
গম্ভীর শক্ত কণ্ঠের অধিকারী পুরুষ মানুষের এমন নরম মায়ামায়া ডাক শুনে গভীর ঘুমে নিমজ্জিত মিতু আধো আধো দৃষ্টি মেলে তাকায়। খুব সন্নিকটে মুশফিককে দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মুশফিক কাছে আসায় মিতু লক্ষ্য করে মেজরের ডানপাশের ভ্রুতে একটা বড় কাটা দাগ, শুকিয়ে গেছে কিন্তু রেখে গিয়েছে আঘাতের চিহ্ন। এই কাটা দাগটার জন্যই চোখের তাকানোর ভঙ্গিমা আরও দৃঢ় লাগে, তাকালে মনে হয় চোখের দৃষ্টি খুব প্রখর, যেন বুকের এফোর ওফোর করে দেবে। মুশফিকের কথাগুলো ঘুমন্ত মিতুর মস্তিষ্কে ধরা দিতে কিছুটা সময় লাগল। যখন বুঝতে পারল তখন ধরফর করে উঠে বসে মুশফিকের শরীরের দিকে তাকিয়ে বুঝল রেডি হয়েই তাকে ডেকেছে। বিয়ের পরের দিন বর চলে যাচ্ছে। কেন? সে হতবিহ্বল হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তুতলে তুতলে বলল, চলে যাচ্ছেন। মুশফিকের মাঝে মানুষের মন বুঝার এক অসীম গুণ রয়েছে। সে মিতুর হতবিহ্বল চেহারার দিকে তাকিয়ে তাকে শান্ত করতে বলল। যদিও হাতে আরও 5 দিনের ছুটি ছিল কিন্তু গতকাল রাতে উপর বিভাগ থেকে ফোন এসেছে তাই হঠাৎ করেই যাওয়া। মিতু আস্তে করে বলল, যাবেনি? মুশফিক নিবিড়ভাবে মিতুর দিকে তাকায়, চোখ দিয়ে যেন আশ্বস্ত করতে চায়। মুখে বলে, যেতেই হবে। সাহেরা খাতুন রুমের বাহির থেকে ছেলেকে ডাকে। মুশফিক মিতুর দিকে তাকায়, তারপর ব্যাগ হাতে উঠে দাঁড়ায়, দরজার কাছে গিয়ে পিছু ফিরে আরেকবার মিতুর দিকে তাকায়। মিতু তখন মুশফিকের দিকে তাকিয়েছিল। মিতুকে এমন তাকিয়ে থাকতে দেখে মুশফিকের খারাপ লাগল। মুশফিক মূল ফটক দিয়ে বেরোনোর সময় সবার থেকে বিদায় নিয়ে তার রুমের দিকে তাকায়। অল্প চেনা এক রমণী দরজার কাছে এসে দাঁড়িয়েছে, ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। মুশফিক দাঁড়ায়, হাতের ব্যাগ সাইড টেবিলে রেখে বলল, একটু আসছি। হনহন পায়ে সে হেঁটে রুমের দিকে যায়। মূলত মুশফিকের সাথে মিতুর তেমন একটা ভাব বিনিময় হয়নি, তারপরেও হঠাৎ করে তার চলে যাওয়া যেন মিতুকে কষ্ট দিচ্ছে। বিষণ্ণ অন্তরে কেমন ব্যথা অনুভব হয়। মুশফিককে বেরিয়ে যেতে দেখে মুহূর্তেই মিতুর চোখ ছলছল করে উঠে। তখন মুশফিক পেছনে ফিরে তাকায়, তারপর ফিরে আসে। মিতু দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। মুশফিক তার কাছে এসে দাঁড়ায়। তার জন্যই যে রুমে এসেছে তা বুঝতে পারে। মেয়েটার সাথে তার এখন অবধি ভালো করে কথা বলাও হয়নি, না কাছে আসা হয়েছে, তাহলে চোখের এমন ছলছল হওয়ার কারণ কি? মুশফিক বলল, কি হয়েছে? বুঝধার ঘানসম্পন্ন মেয়ে মুশফিকের সামান্য কথায় নিশ্চুপভাবে কেঁদে ফেলে। তার বারবার মনে হচ্ছে মুশফিক চলে গেলে তার কি হবে। মুশফিক মিতুর দিকে তাকিয়ে বলল, কাঁদছ কেন? আব্বুর বাসায় যাবে? আমি আম্মুকে বলে গিয়েছি যেন আজকে বিকালে তোমাকে পাঠায়। মিতু মাথা নাড়ে। মেজর? এই হাদারাম নাকি মেজর? উনি চলে যাওয়ার বিরহেই তো সে কাঁদছে, আর উনি কিনা বলে আব্বুর বাসায় যাবে। সে বলল, আপনি কবে আসবেন? বালিকা যে তার চলে যাওয়াতেই কষ্ট পাচ্ছে তা মুশফিক বেশ ভালোই বুঝতে পেরেছে, কিন্তু ওর মুখ দিয়ে এই কথাটা বের করার জন্যই আব্বুর বাসায় যাওয়ার কথা বলেছে। মিতুর কথা শুনে মুশফিক মিতুর আরেকটু কাছে এসে বলল, তুমি কি চাচ্ছ আমি না যাই? সত্যি চাও? মিতু তাকিয়ে থাকে। মুশফিক মিষ্টি করে হাসে। মিতু খেয়াল করে মুশফিকের হাসি খুব সুন্দর। মুশফিক বলল, নিয়মিত নামাজ পড়বে। ভালো থেকো মিতুল। মুশফিক চলে যায়। মিতু ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে আসার পরেও মুশফিকের কথাটার রেশ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে। সারা বাসায় সবাই আছে অথচ মিতুর কাছে সব খালি খালি লাগে। সাহেরা বেগম তাকে হেঁটে হেঁটে সব দেখায় কিন্তু মিতুর যেন কোনো কিছুতেই মন নেই। সাহেরা বেগম তা লক্ষ্য করে বলল, মিতু, তোমার কি মন খারাপ? মিতু মাথা নাড়ে।
সাহেরা বেগম মিতুর মন খারাপের কারণ বুঝতে পারে। তারপর বিকালেই মিতুকে তার বাবার বাসায় দিয়ে আসা হয়। সিদ্ধান্ত নেয়া হয় মুশফিক বাড়ি আসলেই আবার মিতুকে নেয়া হবে। সবার সাথে হাসিখুশি কথা বলে মিতু তার রুমে আসে। রুমে এসেই কান্নায় ভেঙে পড়ে। নিভু নিভু কণ্ঠে বলে, মেজর, মেজর, আমি কষ্ট পেয়েছি খুব। আরেক গম্ভীর পুরুষ খাগড়াছড়ির নির্দিষ্ট চেয়ারে ল্যাপটপের সামনে বসে আছে। এই প্রথমবারের মতো তার কাজে মন বসছে না। কোমল এক তরুণী তার হৃদয় দখল নিয়ে ফেলেছে। সে ল্যাপটপ অফ করে বাহিরে যায়। মুক্ত বাতাস যেন তার কানে কানে বলে যায়, মেজর, মেজর। সপ্তাহ পেরিয়ে গিয়েছে কিন্তু শান মানুষ ভুল করেও মিতুকে ফোন দিচ্ছে না। সেই যে যাওয়ার দিন রাতে ৪৯ সেকেন্ড কথা হয়েছিল আর একবারও মুশফিক ফোন দেয়নি। মিতুর মোবাইলে মুশফিকের ফোন নাম্বারটা আছে কিন্তু সে ফোন দেয়নি। সাধারণত স্বামী স্ত্রীকে ফোন দিয়ে খোঁজখবর নেয়। তাছাড়া সে নতুন বউ, তাকে তো আরও বেশি ফোন দেওয়ার কথা, তাহলে সে কেন ফোন দেবে? ফোন দেওয়ার দায়িত্ব তো মুশফিকের, অথচ উনি লাপাত্তা। যদিও মিতুর মন আকুলি বিকুলি করে। গম্ভীর কণ্ঠ শুনতে ইচ্ছে হয়, তারপরও সে ঝিম রে চুপচাপ থাকে। মনকে বোঝায়, ওই বদলোক তোর প্রেমিকা না মিতু, এত ছটপটের কিছু নেই। উপরে এত পকপক করলেও মিতু খুব করে চাইছিল মুশফিক ফোন দিক, অশান্ত মন শান্ত হোক, কিন্তু এই 7 দিন মুশফিক ফোন দেয়নি। মিতুর অপেক্ষা দীর্ঘ হয়। বারবার মুশফিকের নাম্বারটা দেখে। সারাদিন কানে বাজে ৪৯ সেকেন্ড ফোনকলের কথাবার্তা। সেদিন মুশফিক চলে যাওয়াতে মিতুর মন ছিল বিষণ্ণ। রাত তখন 11টা ছুঁই ছুঁই। খোলা আকাশের নিচে যেতে মনটা খুব চাইছিল। ইচ্ছে করছিল খোলা ছাদে চাঁদের আলো গায়ে মাখতে, তাতে যদি মন খারাপের মাত্রা কমে। কিন্তু মিতুর দাদি নীলু বেগমের কড়া নির্দেশ, বিয়ের বছর বাহিরে উড়নচণ্ডী হয়ে ঘোরাঘুরি করা যাবে না। বিয়ের বছর খারাপ জিনিসের নজর লাগলে নাকি সারা জীবন এর দোষ কাটানো যায় না। মিতু যদিও এসব কুসংস্কার মানে না, কিন্তু তার দাদিকে খুব মানে। সেই মানা থেকেই ছাদে গেল না। উনি দেখলে খুব বকা দেবে। এমনিতেই তার মন খারাপ, এখন যদি আবার বকা শুনে তাহলে ব্যাপারটা খুবই বিশ্রী হয়ে যাবে। মিতু ভাবে কোনো একদিন বোকা আনরোমান্টিক মেজরের সাথেই রাতের নির্জন পথে হাঁটবে, কনিষ্ঠ আঙ্গুলের সাথে আঙ্গুল চেপে গুনগুনিয়ে গান গাইবে। রাতের পাখির উড়ার দেয়ার শব্দে গা ছমছমানো পরিবেশে মেজরকে জড়িয়ে ধরবে। মেজর চলে গিয়েছে প্রায় 1 দিন হয়ে যাচ্ছে, কিন্তু একটাও ফোন করেনি। উনার কি একবারও তার কথা মনে হয়নি? তখনই হাতের পাশের মোবাইল মৃদু কেঁপে ওঠে। মিতুর অবচেতন মন যেন এই একটামাত্র ফোনকলের অপেক্ষায় ছিল। সে ফোনটা কানে ঠেকায়, নাকমুখ দিয়ে নিঃশব্দে চেপে ধরে রাখা নিঃশ্বাস বের করে চুপ করে থাকে। মুশফিক মাত্রই বাসায় ফিরেছে। আজকে সারাদিন খুব ব্যস্ত ছিল, কোনো দিকে তাকানোর ফুসরত মিলেনি। গোসল করে কড়া লিকারে 1 কাপ চা বানায়, চা হাতে লম্বা লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায়। রাতের পাহাড়ি ঠান্ডা বাতাস হু হু করে গা ছুঁয়ে যায়। মুশফিক চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নেয়। ঠান্ডা বাতাসে গা ছুঁয়ে গেলেও মন ছুঁতে পারেনি। মনের হয়েছে ভিন্ন অসুখ। মুশফিক হলফ করে বলতে পারে অসুখটা আজকেই হয়েছে। অসুখটার নাম হল মন ছটফটে অসুখ। মুশফিক দূর পাহাড়ের দিকে তাকিয়ে ভাবে, সারাদিনে একবার হলেও মিতুকে ফোন দেয়া দরকার ছিল, কিন্তু জরুরি মিটিংয়ে ফোনকল নো এলাউড। তাছাড়া সে মেজর হয়ে যদি নিয়ম ভঙ্গ করে তাহলে বাকি সেনারাও তা শুরু করবে। কাজের ব্যাপারে মুশফিক খুব সতর্ক। অনেক ভেবে সে মিতুকে ফোন দেয় আর সাথে সাথেই রিসিভ হয়ে যায়, যেন মেয়েটা এই ফোন কলের অপেক্ষায় ছিল। মুশফিক হাসে, চঞ্চল মেয়ে কি তার অপেক্ষায় ছিল? দুজনেই নীরব। মুশফিক নীরবতা ভেঙ্গে গমগমে কণ্ঠে মিতুর অন্তর কাঁপিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। মিতু নিজের বর্বরতায় নিজেই খিচে চোখ বন্ধ করে নেয়। সালাম দেয়া দরকার ছিল।
মুশফিক ফোনের মাঝেই মিতুর চুপসানো চেহারা দেখতে পেল, কিন্তু মিতুকে কোনো প্রকার লজ্জা না দিয়ে স্বাভাবিকভাবে বলল, ভালো আছো? ভালো। আপনি কেমন আছেন? এই কথাটা বলার সাহস মিতুর নেই। মেজরের গলার স্বর শুনেই যেন গলা শুকিয়ে গিয়েছে। অথচ মেজর কেমন আছে তা জানার জন্য মন ব্যাকুল হয়ে আছে। মুশফিক বলল, আমি ভালো আছি। সারাদিন ব্যস্ত ছিলাম বলে ফোন দিতে পারিনি। ডিনার করেছ মিতু? উনি কিভাবে বুঝল মিতু কি জানতে চায়? মন পড়তে পারে নাকি বোকা পুরুষ? মেজরের কৈফিয়ত দেয়ার ব্যাপারটা মিতুর ভালো লেগেছে। সে বলল, খেয়েছি। আপনি খেয়েছেন? না, মাত্র গোসল করলাম। এখন চা খাচ্ছি। এত রাতে চা খেলে ঘুমাবেন কখন? আজ রাতে তো ঘুমাতে পারবো না। হাতে অনেক কাজ, রাত জেগে কাজ করতে হবে। মিতু চুপ করে থাকে। মুশফিক নিজেও আর কোনো কথা খুঁজে পায় না, মুখ ফুটে বলতে পারে না সারাদিন খুব মনে করেছে। মিতুর নিশ্চুপতা দেখে সে বলল, ঠিকঠাক নামাজ পড়বে, ঠিকঠাক খাবার খাবে। আচ্ছা। গম্ভীর মানুষ তার স্বভাব অনুযায়ী গমগমে কণ্ঠে বলল, নিজের খেয়াল রেখো। ভালো থেকো। রাখছি মিতুল। কট করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়। ফোনের ডিউরেশন দেখে মিতু অবাক হয়, এত সংক্ষিপ্ত কথোপকথন হয়। তার ইচ্ছে করছিল আরও কথা বলতে, কিন্তু মেজর যে কথা বলতে ইচ্ছুক না। মিতু ভাবে উনি মেজর হলো কি করে? মাথায় একটুও ঘিলু নেই উনি আবার মেজর। বউয়ের সাথে কিভাবে মিষ্টি আলাপ করতে হয় সেটাও বুঝেন না নাকি? উনাকে কি শিখাতে হবে কিভাবে আলাপ করতে হয়? মিতুর ইচ্ছা করল নিজের কপাল নিজে চাপড়াতে, তার মতো কথা পাগল মানুষের সাথে কিনা এমন মানুষ জুটল যাকে আলাপের ট্রেনিং দিতে হবে। মিতু মনে মনে কল্পনা করল মেজরকে সে মিষ্টি আলাপের ট্রেনিং দিচ্ছে। ভাবতেই মিতু হেসে উঠল। ৪৯ সেকেন্ডের কথোপকথনে তার মন ভালো হয়ে গেছে। সে শান্ত মনে ঘুমাতে যায়, কানে বাজে মুশফিকের বলা কথাটা, ভালো থেকো মিতুল। কিন্তু এরপর থেকে প্রতিনিয়ত অপেক্ষায় থেকেছে, কিন্তু কোনো ফোন আসেনি। মনে মনে খুব চেয়েছে ৪৯ সেকেন্ডের ফোনই আসুক, কিন্তু আসেনি। আর এই না আসার আজ ১ সপ্তাহ। আজ সাহেরা খাতুন পুত্রবধূকে বাসায় নিয়ে গিয়েছে। ছেলে নেই তাতে কি মেয়েটা উনার কাছেও থাকবে, এটাই উনার ইচ্ছা। ছেলে কাছে নেই বলে যেন মিতুর মনে একাকিত্ব ভর না করে, সে কারণেই মূলত মিতুকে সঙ্গ দেয়া। মেয়েটা এত চঞ্চল আর মিষ্টি, কিন্তু উনি একটা ব্যাপার খেয়াল করলেন যে মিতু যেন কেমন বিষণ্ণ হয়ে আছে। উনি বললেন, মুশফিকের সাথে তোমার কথা হয় মিতু? মিতু মাথা নেড়ে না জানায়। মুখে বলল, না। আম্মু। কতদিন ধরে? মিতু মিনমিন করে বলল, ১ সপ্তাহ। সাহেরা খাতুন মিতুর মাথায় হাত বুলিয়ে বলল, কাজের এত চাপ? এই কাজটা শেষ হলে দেখবে প্রতিদিন ফোন দেবে। মিতু হাসে। সাহেরা খাতুন কি কাজে যেন তার রুমে যায়। মিতু তার রুমের দিকে যায়, রুমটা তার নাকি মুশফিকের? একদিনের বিবাহিত জীবনে কি রুমের দখলদার নিতে পারবে? কি জানি। মিতু রুমে প্রবেশ করে। মুশফিকের রুমে গিয়ে মন খারাপ হয়। চুপচাপ বিছানায় বসে মনে হয় সে মুশফিককে অনুভব করছে। তখন সাহেরা খাতুন মিতুর কাছে আসে। হাতের ফোনটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও। মুশফিক লাইনে আছে। মিতু আইপ্যাডের দিকে তাকায়। শক্ত গম্ভীর চেহারার মুশফিক তার দিকে তাকিয়ে আছে। সাহেরা খাতুন চলে যায়। মিতুর হঠাৎ রাগ হয়, অভিমানে অন্তর ছেয়ে যায়। সে ফোন ডিসকানেক্টেড করে দেয়। মা ফোন দিয়েছে বলেই কথা বলতে চাচ্ছে, অথচ এতদিন কোনো খবর নেই, খারাপ মানুষ। মুশফিক চঞ্চল হরিণের অভিমান বুঝে।
তারপর মিতুর মোবাইলে একটা মেসেজ পাঠায়। মিতু হাতের ফোনের দিকে তাকায়, সেখানে লেখা, আমিহীন আমার বিছানায় বসার অপরাধে আপনাকে যে গুরুতর শাস্তি দেয়া হবে তা কি আপনি জানেন? মিতু কোনো উত্তর দেয় না। মুশফিক আবার লেখে, রাগ করলে শাস্তির পরিমাণ কিন্তু বাড়বে। মিতু লেখল, মেজর আপনি খুব পচা। আই হেট ইউ সো মাচ। মুশফিকের পুরু ঠোঁটের ভাঁজে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। লাভ ইউ শোনার আগেই হেট ইউ শুনতে হল। অথচ তার বউয়ের এখন লাভ ইউ শোনা মনা বলে মুখে ফেনা তুলে ফেলার কথা ছিল, কিন্তু সে কি শুনছে? ডিফেন্সে জব করলে কি এমনই হয়? মিতু অভিমান করেছে যা খুবই স্পষ্ট, কিন্তু তার কি করার ছিল? সে কাজে এত পরিমাণ ব্যস্ত ছিল যে ফোন দেয়ার ফুসরত মিলেনি। সারাদিন পরিশ্রম করার পরে রাতে কটেজে ফিরে শরীরটা ক্লান্ত ভঙ্গিমায় বিছানা খুঁজে তখন আর কিছু ভালো লাগে না। তাছাড়া মিতু তার কল্পনায় ধোঁয়াশা, দুজনের কম সখ্যতা হওয়ার কারণেই বুঝি এমন হচ্ছে, সেটা ভেবেই আর গভীর রাতে ফোন দেয়া হয়নি। আজকে ল্যাপটপে অভিমানী চঞ্চল মেয়ের ফুলা মুখটা দেখে এত মিষ্টি লেগেছে। অভিমান করলেও কাউকে দেখতে এত ভালো লাগে। সে ভালো করে দেখার আগেই ফোন কেটে দিয়েছে। মুশফিক চোখ বন্ধ করে তার সাদা উজ্জ্বল বিছানায় মিতুকে ভাবে। ভাবতেই দেহ মন শিহরিত হয়, চোখের তারায় নেচে যায় মায়াবী একজোড়া চোখের চাহনি। মিতুর মেসেজটা দেখে মুখে হাসি আসলেও মন তাকে তিরস্কার করে উঠে। মুশফিকের অবচেতন মন বুঝি ভালোবাসার কথাই শুনতে চাচ্ছিল, তাই তো এই হাস্যকর তিরস্কার। সে আসলেই এই কয়টা দিন খুব ব্যস্ত ছিল। অথচ সদ্য বিবাহিত স্ত্রী কিনা রাগ করে ফেলেছে। সে তপ্ত শ্বাস ফেলে মিতুর নাম্বার ডায়াল করে। বিছানায় রাখা মোবাইলটা কেঁপে কেঁপে উঠছে। মিতু সেদিকে চুপচাপ তাকিয়ে থাকে। 3 বার ফোন কল আসে, কিন্তু মিতু রিসিভ করে না। অভিমানী ডাগর আখিতে ততক্ষণে জলে টইটুম্বুর হয়ে গেছে। 4 বারের সময় যখন ফোন আসে তখন মিতু নড়েচড়ে বসে। সবার কাছে শুনেছে মুশফিক খুব রাগী। তাকে এতবার ফোন দিচ্ছে, সে যদি না ধরে তাহলে কি মেজর রেগে যাবে? কাজটা কি বেয়াদবির সমতুল্য হচ্ছে? মিতু ধাতস্থ হয়ে ফোনটা রিসিভ করে কানে ঠেকায়। মেজরের গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হয়। বুকের খাঁচার পাখি এ জমে যায়। সারাদিন পকপক করতে থাকা মিতু কথা বলতে পারে না। মুশফিক কান থেকে মোবাইলটা নামিয়ে দেখে যে লাইনে আছে কিনা। লাইনে আছে, অথচ কথা বলছে না। হঠাৎ মুশফিকের ভীষণ রাগ হয়। মিতুর এমন নিশ্চুপতায় সারা অঙ্গে রাগ যেন চিরবিরিয়ে উঠে। গম্ভীর গলার স্বর আরও গভীর শোনায়। হ্যালো মিতু, শুনতে পাচ্ছ? কথা বলো। মুশফিকের এমন কণ্ঠে মিতু জলদি বলে, জি। মুশফিকের কাছে নিজের কণ্ঠই কর্কশ শোনাল। সে নিঃশব্দে শ্বাস ফেলে শান্ত হল। রাগ লুকানোর এক অদম্য ক্ষমতা আছে তার। চেহারা দেখে কিংবা কণ্ঠ শুনে কেউ তার মনের ভাব বুঝতে পারবে না। মিতুর ভয়মাখা কণ্ঠ শুনে ঝট করে নিজেকে শান্ত করে নিল। এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, কোথায় ছিলে তুমি? মিতু নিশ্চিত যে মুশফিক জানে যে সে কাছেই ছিল, তাও জিজ্ঞেস করছে কোথায় ছিল। তার কণ্ঠে আবার অভিমান ভিড় করে। সে বলে, কাছেই ছিলাম। তাহলে ফোনটা ধরনি কেন মিতু? আপনাকে অপেক্ষা করালাম। অপেক্ষা করতে কত কষ্ট সেটা একটু হলেও নিশ্চয়ই বুঝেছেন। মুশফিক বালিশে মাথা রাখে। পাখির মুখে বুলি ফুটছে, কণ্ঠে অভিমানের সাগর। তার মুখে হাসি ফুটে ওঠে। আমার ফোনের জন্য অপেক্ষা করেছ? মিতু চুপ করে থাকে। মিতুকে চুপ করে থাকতে দেখে মুশফিক বলল, একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, যদিও তোমাকে বলতে পারছি না কাজটা কি। মিতু মুখ গম্ভীর করে। আর্মিদের আবার কাজ কিসের? আর্মিরা তো খালি খালি মাটিকে গর্ত করে, তারপর ওই গর্তে ঘুমায়। আজাইরা কাজকর্ম সব।
মিতুকে এমন নিশ্চুপ হয়ে থাকতে দেখে মুশফিকের গলার স্বর মিহি হয়, আস্তে করে বলল, সরি, আমার উচিত ছিল একটু হলেও ফোন দেয়া। কথা বলো না মিতুল। মুশফিকের এমন নরম কণ্ঠ শুনে মিতুর টলমল চোখ থেকে পানি গড়িয়ে পড়ে অভিমান রূপ নেয় কান্নায়। সে ফুপিয়ে উঠে। মিতুর কান্নার শব্দ শুনে মুশফিক হতভম্ব। চঞ্চল মেয়ের মন যে এত নরম তা কে জানত? সে ব্যতিব্যস্ত হয়ে বলল, রাত হয়ে গিয়েছিল, ভেবেছিলাম এত রাতে ফোন দিলে যদি ডিস্টার্ব হও। আমি অপেক্ষায় ছিলাম। আচ্ছা আচ্ছা, এখন থেকে গভীর রাত হলেও ফোন দেব। কেঁদো না। মিতু হঠাৎ ঝাঁঝ মাখানো কণ্ঠে বলল, আমি কাঁদছি না, কাঁদব কেন? মুশফিক মুচকি হাসে। মিতু যদি তার এই হাসিটা দেখত তাহলে নির্ঘাত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। সে হাসছে মিতুর কথা শুনে। সে স্পষ্ট কান্নার মৃদু শব্দ শুনেছে, অথচ এখন উল্টো কথা। সে বলল, আসলেই তো কাঁদবে কেন? মিতু অভিমানে ভাসে। অভিমানের স্রোতে ধাক্কা দিয়ে মুশফিক বলল, মেসেজে যা বলেছ তা কি ঠিক? হুহ। শিউর? হুহ। একমাত্র বউয়ের কাছে এসব শোনা লাগবে, আগে জানলে বিয়ে করতাম না। একমাত্র বউ মানে? মানুষের বউ কয়টা থাকে? 4টা থাকাই তো জায়েজ। এক বউ হেট ইউ বললে আরেক বউ লাভ ইউ বলবে, সুযোগ আছে। মিতু আবার কেঁদে দিল। তারপর রাগ করে ফোনটাই কেটে দিল। সাথে সাথে একটা মেসেজ আসে, লাভ ইউ বলার জন্য আরেকটা বউ লাগবে দেখা যাচ্ছে। মিতুর মুখে হাসি ফুটে উঠে। সে যত চঞ্চল আর দুষ্টু, মুশফিক তার থেকেও বেশি দুষ্টু। আরেকটা মেসেজ আসে, আমি সময় পেলেই ফোন দেব, এই কারণে রাগ করতে হয় না। মিতুর মন ভালো হয়ে গেল। সে সব বুঝে, কিন্তু কেন জানি স্বল্প পরিচিত মুশফিকের গলার স্বর শুনে এত আপন লাগল যে খুব ছেলেমানুষি করে ফেলেছে। ভোর 4:30। মুশফিকের মোবাইলে ইমার্জেন্সি কল আসে। সে শটান দাঁড়িয়ে কাপড়চোপড় পরে নেয়। উপরমহল থেকে ফোন এসেছে, এখনই একটা অপারেশনে যেতে হবে। সে নামাজ পড়ে বেরিয়ে যায়। আজকে কেন জানি বেরিয়ে যাওয়ার আগে মিতুকে খুব মনে পড়ছে, কিন্তু মুশফিক জানে তাদের কোনো পিছুটান থাকতে নেই, তাদের জীবন দেশের জন্য উৎসর্গ। সে শূন্য কটেজের দিকে তাকিয়ে বেরিয়ে পড়ে। সামান্য দূরের কোয়ার্টার থেকে নয়না বেরিয়ে আসে। মুশফিক সেদিকে তাকায় না। নয়না এগিয়ে আসে। আসসালামু আলাইকুম স্যার। মুশফিক নয়নার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুমি অপারেশনে যাচ্ছ? জি। বাবাকে বলেছিলাম অপারেশনে যেতে চাই। এটা কোনো ছেলেখেলা না যে বাবার কাছে চকলেটের আবদার করলে আর তোমার বাবা তা এনে দিল। ইটস এ অপারেশন। পিছন থেকে কর্নেল ফারুক আহমেদের কণ্ঠ ভেসে আসে। ও যাক মুশফিক, আমি জানি তুমি নয়নার খেয়াল রাখবে। মুশফিকের শরীর রাগে জ্বলে গেল। সে অপারেশনে যাচ্ছে কারো খেয়াল রাখতে নয়। মুখে বলল, ইয়েস স্যার। নয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে। মুশফিক সেই হাসি দেখে ইচ্ছে করল থাপ্পড় দিয়ে গাল লাল করে দিতে। বেয়াদব মেয়ে। প্রথমবার 7 দিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এবার 9 দিন। এবার মিতু মুশফিকের কলের আশায় বসে থাকেনি। সে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু প্রতিবারই শোনাচ্ছে নেটওয়ার্কের বাহিরে। মিতুর মনে হল সে সেদিন হেট ইউ বলাতেই কিনা মোবাইল বন্ধ করে রেখেছে। অনেক ভেবে সে মেসেজ লিখল, আর কখনো হেট ইউ বলবো না, যা শুনতে চান তাই বলবো। সারারাত মিতু কাঁদল। তার এত কান্না পাচ্ছে, কাউকে নিজের কষ্টের কথাও বলতেও পারছে না। ভোর রাতের দিকে চোখে ঘুম আসল। তখন সকাল কয়টা বাজে তা মিতুর জানা নেই।
চোখ না খুলেই মনে হলো তার মনটা পড়ে আছে খগড়াছড়িতে, সেখানে এক পাষাণ পুরুষের বাস, যে কিনা তাকে কষ্ট দিচ্ছে। সে মন খারাপ করেই চোখ খুলে তাকায় আর সাথে সাথে লাফিয়ে ওঠে। মুশফিক তার দিকে গভীর চোখে তাকিয়ে আছে। মিতু জোরে জোরে শ্বাস ফেলছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে মুশফিক তার সামনে। বারবার মনে হচ্ছে এটা স্বপ্ন। তার ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে গমগমে কণ্ঠে মুশফিক বলল, আমার বউ আর হেট ইউ বলবে না, আমি যা শুনতে চাই তাই বলবে। ভাবলাম মোবাইলে শুনলে তো আমার হবে না, আফটারঅল মেজর বলে কথা, আমার সবকিছুই স্পেশাল হওয়া চাই। তাই ফেস টু ফেস শোনার জন্যই ছুটে এলাম। চলবে।